গণমাধ্যম নজিরবিহীন স্বাধীনতা ভোগ করছে বললেন প্রধান উপদেষ্টা। অভ্যুত্থানের সঠিক তথ্য তুলে ধরার আহ্বান। বিচার না হওয়া পর্যন্ত আওয়ামী লীগকে কোনো কর্মকাণ্ড চালাতে দেওয়া হবে না জানালেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব। অন্তর্বর্তী সরকারকে সঠিক পথে আনতে প্রয়োজনে আন্দোলন, হুঁশিয়ারি বিএনপির। আওয়ামী লীগের বিচার দাবি। এবং ভারতের সঙ্গে অসম চুক্তি নিয়ে আলোচনা হবে জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। গুরুত্ব পাবে সীমান্ত হত্যা বন্ধ। স্বাগত এশিয়ান নিউজে। পুরো সময় জুড়ে আপনাদের সঙ্গে রয়েছে আমি অরণ্য বিনতি ইউনুস। এতক্ষণ শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। এবারে চলে যাব পুরো খবরে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন, বাংলাদেশের গণমাধ্যম এখন নজিরবিহীন স্বাধীনতা ভোগ করছে, কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুল তথ্যের বন্যা বয়ে যাচ্ছে। বুধবার অর্থনীতি পুনর্গঠন, সম্পদ পাচার, ভুল তথ্য মোকাবিলা এবং গুরুত্বপূর্ণ অর্থনৈতিক সংস্কার বাস্তবায়নে বাংলাদেশের প্রচেষ্টা নিয়ে ওপেন সোসাইটি ফাউন্ডেশনের নেতারা সাক্ষাৎ করতে এলে তিনি এসব কথা বলেন। ওপেন সোসাইটি ফাউন্ডেশনের চেয়ারম্যান অ্যালেক্স সোরোস এবং সভাপতি বিনাই ফার নওরোজের নেতৃত্বে প্রতিনিধি দল প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করে অন্তর্বর্তী সরকারের সংস্কারের প্রতি সমর্থন ব্যক্ত করে। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, জুলাই আগস্টের মতো এত বড় হত্যাযজ্ঞের পরও আওয়ামী লীগের কোনো অনুশোচনা নেই। তিনি বলেন, বিচার না হওয়া পর্যন্ত দলটির কোনো কর্মকাণ্ড চালাতে দেওয়া হবে না। বুধবার ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। বিস্তারিত ওয়ালিদ সিদ্দিকীর রিপোর্টে। ফরেন সার্ভিস একাডেমিতে সমসাময়িক বিষয় নিয়ে প্রধান উপদেষ্টার প্রেস উইং এর সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। আমাদের যথেষ্ট ভালো এক্সপোর্ট গ্রোথ আছে এন্ড হুইচ ইজ গ্রেট বাংলাদেশের কনটেক্সটে। এ সময় প্রেস সচিব শফিকুল আলম বলেন, আওয়ামী লীগ ক্ষমা চাওয়া এবং বিচার কার্য শেষ না হওয়া পর্যন্ত কোনো কর্মসূচি করতে পারবে না। বাংলাদেশে যতদিন না তারা ক্ষমা চাচ্ছে, যতদিন না তাদের এই লিডারশিপকে ট্রায়ালের মধ্যে আনা হচ্ছে এবং তাদের সাবমিট টু জাস্টিস এবং তাদের যতদিন না তাদের অ্যাকাউন্টেবিলিটির মধ্যে আসছে, ততদিন তাদের কোনো প্রোটেস্ট করার আসলে করতে দেওয়া হবে না। প্রোটেস্ট কোনো ধরনের কোনো, বাংলাদেশের মানুষকে আগে তাদেরকে আগে বিচারের সম্মুখীন হতে হবে। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, জুলাই আগস্ট গণহত্যায় সাংবাদিকদের বিরুদ্ধে মামলা ভিকটিমের পরিবার করেছে, সরকার না। সাংবাদিকদের এগেইনস্টে যে কেসটা সেটা আমরা করিনি, এটা করেছে ভিকটিম। এখন একজন ভিকটিমের ফ্যামিলি, যার ছেলে মারা গেছে, যার ভাই মারা গেছে, উনি যদি এসে কারো এগেইনস্টে কেস করেন, সেখানে আমরা তো এটার জন্য দায়ী না। তো এই জায়গাটা আমরা মনে করছি আমরা যথেষ্ট স্বচ্ছতার সাথে আছি এবং মাত্র 4 জন সাংবাদিক অ্যারেস্ট হয়েছে, বাকি আপনি দেখেন কারো কেউ তো অ্যারেস্টও হয়নি, ঠিক না? তা আমরা চাচ্ছি যে এই কেসগুলোর মাধ্যমে কেউ যাতে হ্যারাসমেন্টের শিকার না হয়। গত 6 মাসে সরকারের অর্জন অভূতপূর্ব বলেও উল্লেখ করেন তিনি। $4.5 বিলিয়ন ছিল আপনার এলসি রিলেটেড পেমেন্ট ফরেন কোম্পানিগুলোর সাথে, তার মধ্যে $4 বিলিয়ন পে হয়ে গেছে উইদাউট টাচিং দ্য রিজার্ভ। এ সময় প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আজাদ মজুমদার জানান, অ্যাক্রিডিটেশন কার্ড ইস্যুর জন্য একটি কমিটি করা হবে, সেখানে তথ্য কর্মকর্তা, সাংবাদিক প্রতিনিধিরাও থাকবেন। আমরা এমন একটা ব্যবস্থা রাখতে চাই যাতে কোনো একটা পত্রিকার সম্পাদক, বার্তা সম্পাদক, বিভাগীয় সম্পাদক এবং মোট রিপোর্টার তাদের সংখ্যার উপর ভিত্তি করে আসলে সর্বোচ্চ 30% অথবা 15 জন এরকম একটা বিধান করার সুপারিশ করা হচ্ছে। ওয়ালিদ সিদ্দিকী, এশিয়ান টেলিভিশন, ঢাকা। অন্তর্বর্তী সরকারকে সঠিক পথে আনতে আন্দোলনের প্রয়োজন হতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। ভিন্ন এক অনুষ্ঠানে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, গণতান্ত্রিক শক্তিকে নিশ্চিহ্ন করতে সব ধরনের অপতৎপরতা চালাচ্ছে ফ্যাসিস্ট শেখ হাসিনা। শফিকুল ইসলামকে সঙ্গে নিয়ে বিস্তারিত জানাচ্ছেন কাসর আহমেদ।
উপস্থিত রয়েছেন সম্মানিত অতিথিবৃন্দ এবং বাংলাদেশ জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত এই আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। বাংলাদেশের মানুষের আইনের শাসন কিভাবে নিশ্চিত হবে সেটা এই দেশের মানুষরাই ঠিক করবে, বাইরের কোনো শক্তি নয়। ফ্যাসিস্ট আওয়ামী লীগের বিচার করা সহ দৃশ্যমান কোনো উদ্যোগ না নেয় অন্তর্বর্তী সরকারের উপর চাপ সৃষ্টি করতে কিছু উদ্যোগ নেওয়ার কথা জানান বিএনপির এই নেতা। ইন্টারিম গভর্নমেন্ট যে সকল সিদ্ধান্ত নির্ভুলভাবে নেবে এটা তো সঠিক নয়, ভুল তাদেরও হতে পারে, কিন্তু সেটা সঠিকভাবে পরিচালনা করার দায়িত্ব এদেশের সাংবাদিক সমাজের যেমন আছে, রাজনৈতিক গণতান্ত্রিক শক্তিগুলোরও সামাজিক শক্তিগুলোরও তেমন ভূমিকা আছে। সেই জায়গা থেকেই আমরা এখন আমাদের দলের পক্ষ থেকে চিন্তা করছি যে সরকারের কিছু ভুল শুধরিয়ে সঠিক রাস্তায় এনে গণতান্ত্রিক রাস্তা বিনির্মাণের জন্য এবং একটি নির্বাচিত রাজনৈতিক সরকারের পথ পরিষ্কার করার জন্য খুব দ্রুত আমরা কিছু পদক্ষেপ নেব। এদিকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে যোগ দিয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, ৭১-এর মুক্তিযুদ্ধকে অস্বীকার করে কোনো রাজনীতি এদেশে সফল হবে না। আমাদের যেমন শ্রেষ্ঠ অর্জন মুক্তিযুদ্ধ, তেমনি ৯০-এর গণ অভ্যুত্থানে একটি স্বৈরাচারের পতন আমাদের শ্রেষ্ঠ অর্জন, এবং ৫ই আগস্টে শেখ হাসিনার মতো একটি নিকৃষ্ট বর্বর এক স্বৈর শাসক ফ্যাসিস্টের পতনও আমাদের অর্জন। কিন্তু সবচেয়ে বড় অর্জন হচ্ছে ৭১-এর মুক্তিযুদ্ধ। তাকে ছোট করে, তাকে কটাক্ষ করে আপনারা কখনই কোনো রাজনীতি সফল হবে না। আমাদের সকল চেতনাকে একত্রিত করে আমরা একটি স্বাধীন গণতান্ত্রিক দেশ হিসাবে আমরা বেঁচে থাকব। বিএনপির এই নেতা বলেন, জোর জবরদস্তি করে গোষ্ঠীতন্ত্রের মাধ্যমে জমিদারতন্ত্র কায়েমের নিকৃষ্ট উদাহরণ তৈরি করেছিল শেখ হাসিনা। মানুষ শান্তিতে নিরাপত্তার মধ্যে থাকবে এবং গলা ছেড়ে তারা যাতে কথা বলতে পারে সেই গণতান্ত্রিক পরিবেশ আমাদের নিশ্চিত করতে হবে। এর জন্যই লড়াই, এর জন্যই সংগ্রাম। কাউসার আহমেদ, এশিয়ান টেলিভিশন, ঢাকা। এবারের সীমান্ত সম্মেলনে ভারতের সঙ্গে অসম চুক্তি নিয়ে আলোচনা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে বিজিবি বিএসএফ মহাপরিচালক পর্যায়ে সীমান্ত সম্মেলন সংক্রান্ত এক সংবাদ সম্মেলনে এই কথা বলেন তিনি। এ সময় তিনি আরও বলেন, আওয়ামী লীগ সরকারের আমলে ভারতের সঙ্গে হওয়া সব ধরনের অসম চুক্তি নিয়ে আলোচনা হবে। জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, সীমান্তে বাংলাদেশি নাগরিকদের হত্যা বন্ধ এবং ১৫০ গজের মধ্যে কোনো কাজ করতে হলে দুই পক্ষের অনুমতির বিষয় নিয়েও আলোচনা হবে। এই ভারতীয় নাগরিক এবং ভারতীয় দুষ্কারী কর্তৃক সীমান্ত হত্যা ও সীমান্ত নিরস্ত বাংলাদেশি নাগরিকদের উপর গুলি চালান, আহত বন্ধ করা। অনেক সময় দেখা গেছে যে বিএসএফ কর্তৃক এবং তাদের এই যে দুষ্কৃতিকারীরা আমাদের বাংলাদেশি নাগরিক ধরে নিয়ে যায় বর্ডার থেকে কৃষিকাজ করার সময়। এটা যেভাবে হোক এটা যেন তারা না করে, এই জন্য তাকে বলা। নূতনত্বটা হলো ওটা যে আগে যেভাবে কথাটা বলতো এইভাবে কথার টোনটা আলাদা হবে। চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় ৩৭ ব্যক্তিকে মোটা অঙ্কের বেতনের প্রলোভন দেখিয়ে ইতালি পাঠানোর কথা বলে লিবিয়ায় নিয়ে নির্যাতন ও মুক্তিপণ আদায়ের অভিযোগ উঠেছে। চক্রটি ২০ কোটির বেশি টাকা হাতিয়ে নিয়েছে বলে অভিযোগ করেন ভুক্তভোগীরা। বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসন। আজাদ হোসেনের পাঠানো তথ্য এবং ভিডিও চিত্রে আরও জানাচ্ছেন আরব ইসলাম হিমু। সোনালী জীবনের স্বপ্ন নিয়ে ইউরোপে পাড়ি জমিয়েছিলেন চুয়াডাঙ্গার আলমডাঙ্গার ৩৭ ব্যক্তি, কিন্তু অসাধু চক্রের ফাঁদে পড়ে লিবিয়ায় জিম্মি হন তারা। এরপর বিভিন্নভাবে তাদের নির্যাতন করা হয়। ভয়াবহ নির্যাতনের দৃশ্য দেখিয়ে পরিবারের কাছে দাবি করা হয় মোটা অঙ্কের টাকা। ১৩ লাখের কন্ট্রাক্ট ছিল, নিয়েছে ১৫ লাখ, আবার ২২ লক্ষ টাকা ২ ঘন্টার মধ্যে পৌঁছে দিতে হবে। দালালের নাম সাগর, বেলগাছে বাড়ি, বাপের নাম সন্টু মেম্বার। এই ঘটনায় সম্প্রতি ভুক্তভোগী পরিবারের ২২ ব্যক্তির পক্ষে একটি মামলা করা হয়। এতে আসামি করা হয় একই উপজেলার বেলগাছি গ্রামের ঝান্টু মেম্বারের ছেলে জীবন ও সাগর, স্ত্রী আমিনা খাতুন, মরহুম ইয়াসিন মিথিলার ২ ছেলে ঢান্ডু ও ঝান্টু মেম্বার
এবং ধানডুস্ত্রী বেলগাছি মাধ্যমিক বিদ্যালয়ের স্কুল শিক্ষিকা বেদেনা খাতুনকে। ভুক্তভোগীরা জানান ইতালি নেয়ার কথা বলে লিবিয়ায় জিম্মি করে প্রত্যেকের পরিবারের কাছে 20 থেকে 22 লাখ টাকা দাবি করে চক্রটি। টাকা না দেয়ায় চলত নির্মম নির্যাতন। শেষ পর্যন্ত ভিটে মাটি বিক্রি করে সেই টাকা দিয়ে কেউ কেউ নিজের স্বজনকে ফিরিয়ে আনেন। তবে অনেকে এখনো বন্দী চক্রটির হাতে। মারধর করে সেই সব ছেলেপিলের এখন 22 লাখ টাকা চাচ্ছে। আমরা সরকারের কাছে আবেদন করছি, সরকার যেন আমাকে ছেলে ভালো দেশে যেন ঘুরে দেয়। এই বিষয়ের পরে আমরা গত এক সপ্তাহ আলমডাঙ্গা থানাতে মামলা করেছে, তবে এ পর্যন্ত একটা আসামি এখনো আইনের কাঠগড়ায় হাজির হয়নি। প্রশাসন বলছে ভুক্তভোগীদের গ্রেপ্তারে অভিযান চলছে। মানব পাচার ও মুক্তিপণ আদায়ের সঙ্গে জড়িত কাউকে ছাড় দেয়া হবে না। আমাদের একাধিক টিম, জেলা গোয়েন্দা সংস্থা সহ যারা রয়েছে সবাই আমরা অভিযান অব্যাহত রয়েছি। আমরা আশা করি এখানে আইনগত যত পদক্ষেপ নেওয়া দরকার ইনশাল্লাহ আমরা সেটা পদক্ষেপ গ্রহণ করব। বিদেশ যাওয়ার ক্ষেত্রে আমাদের কি কি করণীয়, কি কি সতর্কতা অবলম্বন করতে হবে, তারপরেও যেহেতু ঘটনাটা ঘটেছে আলমডাঙ্গায়, সেই প্রেক্ষাপটে পুলিশ অপরাধীদেরকে বের করে আশা করি শীঘ্রই একটু শাস্তির আওতায় নিয়ে আসবে। লিবিয়ায় জিম্মিদের দ্রুত দেশে ফিরিয়ে আনতে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় সহ সংশ্লিষ্টর সঙ্গে যোগাযোগ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানান জেলা প্রশাসক। আরভি ইসলাম হিমু, এশিয়ান টেলিভিশন। ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে মেঘনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে 4টি ড্রেজার মেশিন জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় 4 জনকে 15 দিনের কারাদণ্ড দেওয়া হয়। উপজেলার মরিচাকান্দি মেঘনা নদীতে অভিযান চালিয়ে এসব ড্রেজার মেশিন জব্দ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফেরদৌস আরা এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার মোহাম্মদ নজরুল ইসলাম। 2 আসামি অপ্রাপ্তবয়স্ক হওয়ায় মুচলেকা রেখে ছেড়ে দেওয়া হয়েছে তাদের। জব্দকৃত ড্রেজার মেশিন সলিমগঞ্জ নৌপুলিশের জিম্মায় রাখা হয়েছে। চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক কুতুবুদ্দিন বাহার সহ 11 জনের বিরুদ্ধে দায়ের করা মামলার প্রতিবাদে মানববন্ধন এবং বিক্ষোভ সমাবেশ হয়েছে। উপজেলার চন্দ্রঘোনা লিচু বাগান এলাকায় উপজেলা বিএনপির উদ্যোগে মানববন্ধন, বিক্ষোভ মিছিল এবং পরে সংবাদ সম্মেলন হয়। এতে বক্তব্য রাখেন চন্দ্রঘোনা কদমতলী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল সালাম মেম্বার। উপস্থিত ছিলেন উত্তর জেলা বিএনপির সদস্য অধ্যাপক আজম খান, শ্রমিক দলের সভাপতি আব্দুল মোতালেব চৌধুরী এবং উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক ফজলুল হক সহ অনেকে। গাজীপুরের কালিয়াকৈরে ওলামা পরিষদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। কালিয়াকৈর নিউ মার্কেট সোহাগ কনভেনশন হলে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা উলামা পরিষদের সভাপতি মুফতি এমদাদুল হক। প্রধান অতিথি ছিলেন বিএনপি নেতা কাজী সায়েদুল আলম বাবুল। এছাড়াও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক পারভেজ আহমেদ এবং প্রফেসর আজিজুল হক সহ সভায় বিভিন্ন ইউনিয়নের উলামা পরিষদের নেতারা অংশ নেন। মোনাজাতে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তির কামনা করা হয়। জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা জাসেসের গাইবান্ধা জেলা শাখার সদস্য সচিব খান মোহাম্মদ কাউসার ওয়াহিদ সুজনের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে প্রতিবাদ সমাবেশ, সড়ক অবরোধ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বুধবার শহরের ডিবি রোডে ঘণ্টাব্যাপী প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় বক্তব্য রাখেন আশরাফুল আলম সরকার বাদশাহ, কাফি মণ্ডল, শফিকুল ইসলাম রুবেল এবং ভুক্তভোগী সুজন সহ এলাকাবাসীর। সমাবেশে বক্তারা বলেন, পতিত আওয়ামী লীগ সরকারের অন্যতম দোসর আরিফ ফয়সাল লেলিন এর দায়েরকৃত মিথ্যা মামলা দ্রুত প্রত্যাহার করতে হবে। এরপর একটি বিক্ষোভ মিছিল জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করে। বগুড়ার শিবগঞ্জ পাইলট বালিকা বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, নবীনবরণ, কৃতি ছাত্রীদের সংবর্ধনা, সাংস্কৃতিক এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়াউর রহমান। এছাড়াও বক্তব্য রাখেন অধ্যক্ষ মীর শাহে আলম। প্রতিষ্ঠানের সভাপতি নাহিদা সুলতানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার তাসনিমুজ্জামান, উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল হান্নান, উপজেলা প্রকৌশলী আব্দুল লতিফ, মাধ্যমিক কর্মকর্তা গোলাম মাহবুব মোর্শেদ সহ অনেকে। ছাত্রছাত্রীদের সুশিক্ষায় শিক্ষিত করতে দেশের শিক্ষকদের আরও মনোযোগী হতে হবে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম শিক্ষা বোর্ডের বিদায়ী চেয়ারম্যান প্রফেসর রেজাউল করিম। শিক্ষা বোর্ডের হলরুমে আয়োজিত মতবিনিময়কালে তিনি একথা বলেন। এ সময় তিনি বলেন, তার মেয়াদের ৮ মাস সময়ে অফিসের সকলের সহযোগিতায় কাজে গতি বেড়েছে। ফলাফল জালিয়াতি চক্র প্রতিহত করতে সদস্যদের সবসময় কাছে পেয়েছেন বলেও তিনি জানান। রংপুরের গঙ্গাচড়ার বানিয়াপাড়ায় পরিবারের সদস্য সহ স্থানীয়দের মারপিট করার অভিযোগে আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর আলমের বিচারের দাবিতে সংবাদ সম্মেলন করা হয়েছে। ভুক্তভোগী পরিবার এবং এলাকাবাসীর উদ্যোগে এর আয়োজন করা হয়। ভুক্তভোগীরা জানায়, জাহাঙ্গীর আলম আওয়ামী লীগের দোসরদের সাথে নিয়ে পরিবার সহ স্থানীয়দের ওপর বিভিন্ন সময় নির্যাতন চালায়। একের পর এক ভুয়া দলিল বানিয়ে নিজের ভাই বোন ও ফুপুদের মারপিট করে। তাই তার বিচারের দাবি করেন তারা। নারায়ণগঞ্জ জেলা সিনিয়র এবং দায়রা জজ মোহাম্মদ আবু শামীম আজাদ বলেছেন, বিদেশ যাওয়ার এবং সেখানে চাকরি দেওয়ার প্রলোভনের ক্ষেত্রে আরও সচেতন হতে হবে। নারায়ণগঞ্জের অভিবাসী কর্মী উন্নয়ন প্রোগ্রামে অংশ নিয়ে এই কথা বলেন তিনি আরও বলেন, কেউ বললেই যেন আমরা বিদেশে দৌড় না দিই। বিদেশে যাওয়ার ক্ষেত্রে চটকদার বিজ্ঞাপনে বিশ্বাসের বিরুদ্ধে সচেতনতা দরকার। মানব পাচার ট্রাইব্যুনাল বিভাগীয় করলেও জুরিসডিকশনটা বাড়ানো উচিত। 2013 সালে এ আইন হয়েছে, 12 বছর চলে গেলেও অথচ লয়ার বিচারকরা এখনো জানেন না এমন একটা আইন রয়েছে। শরীয়তপুর সদর উপজেলায় সমাজসেবক এনামুল হক সর্দারের উদ্যোগে কম্বল বিতরণ করা হয়েছে। বুধবার বিনোদপুর কাজীকান্দি গ্রামে নিজ বাড়িতে 1000 শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন বিনোদপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান রাজিয়া সুলতানা রানী, শামসুল হক সর্দার, ভিপি বাদল সহ আরো অনেকে। নোয়াখালী সোনাইমুড়িতে মরহুম সুলতান আহমেদ তাহেরা ফাউন্ডেশনের আয়োজনে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। শিলমুদ মোহাম্মদিয়া মাদ্রাসা মাঠে 500 জনের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়। বজরা ইউনিয়ন সাবেক চেয়ারম্যান মুখলেসুর রহমানের সভাপতিত্বে বজরা ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম পাটোয়ারির সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন মরহুম সুলতান আহমেদ তাহেরা ফাউন্ডেশনের চেয়ারম্যান সাইফুল ইসলাম। মানিকগঞ্জের হরিরামপুরে উপজেলা বিএনপির কার্যালয় উদ্বোধন করা হয়েছে। বুধবার দুপুরে উপজেলার লেসরাগঞ্জ বাজারে কার্যালয় উদ্বোধন করেন জেলা বিএনপির সভাপতি আফরোজা খানম রীতা। এ সময় উপজেলা বিএনপির সভাপতি হান্নান মৃধা, সাধারণ সম্পাদক শামীম আহমেদ সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। সাভার প্রেস ক্লাবের নবনির্বাচিত কার্যকরী কমিটি শপথ গ্রহণ করে দায়িত্ব নিয়েছেন নয়া কমিটি। এ উপলক্ষে প্রেস ক্লাব ভবনে সাংবাদিকদের যৌথ সভা অনুষ্ঠিত হয়েছে। শপথ বাক্য পাঠ করান নির্বাচন কমিশনার সাংবাদিক বরুণ ভৌমিক নয়ন। শপথ গ্রহণ করেন নবনির্বাচিত সভাপতি নাজমুল হুদা, সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জিয়া, সাংগঠনিক সম্পাদক ওমর ফারুক সহ বিভিন্ন পদে নবনির্বাচিত সদস্যরা। এ সময় উপস্থিত ছিলেন প্রেস ক্লাবের ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা। সিলেট সীমান্তে অবৈধ অনুপ্রবেশ এবং চোরাচালান সহ অপরাধমূলক কর্মকাণ্ড বন্ধে জনসচেতনতামূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মেডিকেল ক্যাম্পেইনও পরিচালনা করেছে বিজিবি। গোয়াইনঘাট উপজেলার প্রতাপপুর বিওপির পাশে ৪৮ বিজিবির উদ্যোগে কর্মসূচি আয়োজন করা হয়। বিজিবি সহকারী পরিচালক মোহাম্মদ ফারুক হোসেনের সঞ্চালনায় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ হাফিজুর রহমান। ভারতের উত্তরপ্রদেশের এলাহাবাদে মহাকুম্ভ মেলায় পদদলিত হয়ে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪০-এ। এছাড়া আহত হয়েছেন আরও শতাধিক পুণ্যার্থী, এমন খবর জানিয়েছেন বার্তা সংস্থা এএফপি। ভোরে এই ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন কর্মকর্তারা। নাম প্রকাশ না করার শর্তে প্রয়াগরাজ শহরের এক ডাক্তার বলেন, এখন পর্যন্ত কমপক্ষে ৪০ জনের মৃত্যু হয়েছে। ড্রোন ফুটেজে দেখা যায় লাখ লাখ ভক্তরা কাঁধে কাঁধ মিলিয়ে ভোরে অন্ধকারে মহাকুম্ভ মেলার সবচেয়ে শুভ দিনটি উপলক্ষে পবিত্র স্নানের জন্য আসছে। পদদলনের পরের ভিডিওতে দেখা যায় নিহতদের স্ট্রেচারে করে তুলে নেওয়া হচ্ছে। অনেকে মাটিতে বসে কাঁদছেন, আর অন্যান্যরা তীব্র ভিড় থেকে পালানোর চেষ্টা করার সময় ফেলে যাওয়া জিনিসপত্রের ওপর দিয়ে হেঁটে যাচ্ছেন। বাংলাদেশ ফিলিপাইন চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি বাংলাদেশে নিযুক্ত ফিলিপাইন প্রজাতন্ত্রের নতুন রাষ্ট্রদূত নিনা পি কেংলেটকে স্বাগত জানাতে এক অভ্যর্থনা অনুষ্ঠানের আয়োজন করেছে। অনুষ্ঠানে বিপিসিসিআই এর সভাপতি হুমায়ুন রশিদ এবং সহসভাপতি ইমরান আহমেদ রাষ্ট্রদূতকে ক্রেস্ট দিয়ে সম্মাননা জানান। এছাড়া বোর্ড অব ডিরেক্টরসের সদস্য সালাউদ্দিন চৌধুরী এবং মাকসুদা খান মিশা রাষ্ট্রদূতকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। ঢাকা ক্যান্টনমেন্ট গার্লস পাবলিক স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সেনাবাহিনীর অ্যাডজুটেন্ট জেনারেল মেজর জেনারেল মোহাম্মদ মাকসুদুর রহমান এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিসেস নুসরাত মাসুদ। শিক্ষার্থীদের ক্রীড়া প্রতিযোগিতা শেষে প্রায় ৩৫০ জন শিক্ষার্থীর অংশগ্রহণে তারুণ্যের চোখে বাংলাদেশ নামক ডিসপ্লে অনুষ্ঠিত হয়। রাজধানীর মিরপুরে কাফরুল থানা স্বেচ্ছাসেবক দলের কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের কাফরুল থানার আহ্বায়ক মোহাম্মদ ইকবাল হোসেনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে ছিলেন ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোহাম্মদ শেখ ফরিদ হোসেন। প্রধান বক্তা ছিলেন সাধারণ সম্পাদক মহসিন সিদ্দিকী রনি। অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন কাফরুল থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোহাম্মদ সুমন হোসেন। উপস্থিত ছিলেন কাফরুল থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক জিলুর রহমান রূপক সহ নেতাকর্মীরা। এ পর্যায়ে থাকছে এক্সিম ব্যাংক বাণিজ্য সংবাদ। পাবনায় ইট পাথরে পরিত্যক্ত ফসলি জমি চাষ করতে না পারায় বিপাকে পড়েছে দরিদ্র কৃষকেরা। গত ৩ বছর আগে বিগত আওয়ামী লীগ সরকারের সময় পাবনা বেড়া উপজেলার কাজিরহাট এলাকায় পানি উন্নয়ন বোর্ডের আওতাধীন নদী শাসনের কাজ করে একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। এ সময় ৩ বছরের জন্য নদী পাড়ের আনুমানিক প্রায় ২০ থেকে ৩০ বিঘা ফসলি জমি কৃষকদের কাছ থেকে ভাড়া নেয় ওই ঠিকাদারি প্রতিষ্ঠানটি। কাজ শেষে জমিগুলো পরিত্যক্ত ইট পাথর বালিগুলো অপসারণ করে চাষের উপযোগী করে মালিকদের কাছে বুঝিয়ে দেওয়ার কথা থাকলেও ঠিকাদারি প্রতিষ্ঠান সেটা না করেই চলে যায়। এতে বিপাকে পড়েন দরিদ্র কৃষকেরা। এমনকি নিজেরা উদ্যোগ নিয়ে অপসারণ করতে গেলে স্থানীয় পুলিশ প্রশাসনের বাধার মুখে পড়তে হয় বলে জানায় তারা। বিধায় আমরা ৩ বছর জমিগুলো আবাদ করতে পারতেছি না। ওনারা কাজ করে আমাদের এই পাথর বালি কিছু সরায় নাই বিধায় আমাদের জমিতে কোনো আবাদ হচ্ছে না। না হওয়ার পর আমাদের খুব কষ্ট হইতেছে। আমরা বাল বাচ্চা নিয়ে এই বাঁচার খুব বিপদে আছি আমরা। শেষ করবো এশিয়া নিউজ, তবে যাওয়ার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জেনে নেব আরও একবার। গণমাধ্যম নজিরবিহীন স্বাধীনতা ভোগ করছে বললেন প্রধান উপদেষ্টা। অভ্যুত্থানের সঠিক তথ্য তুলে ধরার আহ্বান। বিচার না হওয়া পর্যন্ত আওয়ামী লীগকে কোনো কর্মকাণ্ড চালাতে দেওয়া হবে না জানালেন
প্রধান উপদেষ্টার প্রেস সচিব। অন্তর্বর্তী সরকারকে সঠিক পথে আনতে প্রয়োজনে আন্দোলন, হুঁশিয়ারি বিএনপির, আওয়ামী লীগের বিচার দাবি। এবং ভারতের সঙ্গে অসম চুক্তি নিয়ে আলোচনা হবে জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা, গুরুত্ব পাবে সীমান্ত হত্যা বন্ধ। এশিয়ান নিউজ এ পর্যন্ত, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।